ক্লাস আমি শুরু করছি। তো যদিও আমাদের কাজটা বলা হয়েছিল প্রজেক্টটা যে ওয়েব ডেভেলপমেন্ট লারাভেলের থ্রো দিয়ে হবে হ্যাঁ। এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলো প্রোভাইড করা হয়েছিল এবং অ্যাকচুয়াল ব্যাপারটা কি শিখবো আমরা এই 12 মাসে সে সম্পর্কে বলা হয়েছিল এবং এটাও বলা হয়েছিল টোটাল 12 মাসে 4,000 টাকা, এই 8,000 টাকা কোর্স ফি লাগবে, সার্টিফিকেট দেওয়া হবে, সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস হবে, তার মধ্যে 8,000 টাকার মধ্যে 4,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। যারা আমার কাছে আগে থাকতে পড়ে তাদেরকে 2,000 টাকা দিলেই হবে। ঠিক আছে, 1 মিনিট আমি একটা কথা বলে নিই, ঠিক আছে, দিয়ে এটা শুরু করছি। ঠিক আছে। হ্যালো। তো দুঃখের বিষয়। কেন? কেন? একটু দেখো, অসুবিধা দরকার আছে তোমার? হ্যাঁ, একটু দেখে পাঠা দাও, পাঠা একটু, ঠিক আছে, ফোন পে করে দাও। ঠিক আছে। তো এটাই বলা হয়েছিল এবং আহ, সেই হিসেবে হবে এবং আমি ধরে নেবো যে এখানে যারা শিখতে এসছে তারা যদি আরও কোনো ছাত্র নিয়ে আসতো খুব ভালো। যারা শিখতে আসতে পারছে না তারা অনলাইনে ভিডিও দেখতে পারে। তো ধরে নেওয়া হবে যে তারা কিছুই জানে না। কিছুই জানে না বলতে জাস্ট 12 অবধি পড়ার নলেজ আছে বা 11-12-এর ছাত্র, এইটা ধরে নেওয়া হবে এবং তাদেরকে কলেজ লেভেল অবধি শেখানোর ব্যাপারটা করা হবে এবং যদি ভালো করে শিখে যায় এবং কাজ করার ইচ্ছে থাকে তাহলে 15-20 হাজার টাকার কাজও জোগাড় করে আমি দিতে পারবো। হয়তো বহরমপুরে পারবো না, কলকাতাতে হয়তো যেতে হতে পারে, বহরমপুরে পেলে বাড়িতে বসেও সে করতে পারবে। হ্যাঁ, তাকে কাজ করার মানসিকতা রাখতে হবে, সেরকম বিহেভিয়ার রাখতে হবে, তাহলে সে কাজ আমি দেখে দিতে পারবো এবং সে করতে পারবে। স্যার, একটা কলেজ স্টুডেন্ট করতে পারবে কাজটা? কলেজ স্টুডেন্টও করতে পারবে, একটা 11-12-এর ছাত্রও করতে পারবে। 11-12-এর ছাত্রকে তো তার কোম্পানি নেবে না, তো হ্যাঁ। তাকে বাড়িতে বসে কাজ করে দিতে হবে। যে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড হয় তাকে হয়তো মান্থলি একটা পে করলো অন্য সিস্টেমে, কারণ ওকে। 11-12-এর ছাত্রর প্যান হয় না, ঠিক আছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তাকে হয়তো ফোন পে বা এই সমস্তর মাধ্যমে করলো। আর ওকে। যদি সে কলেজ ছাত্র হয় বা তার প্যান হয়ে যায় তাহলে তাকে যেমন পেমেন্ট সেরকম করলো। তবে উঁচু লেভেলে যেতে গেলে, অর্থাৎ আমার একটা ছাত্র কথা বলছি, অরূপ নাম, সে আমার কাছে শিখেছিল প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েডে ডিজাইন খুব ভালো পারতো। তো তাকে আমি বলেছিলাম, সে 12 পাস করার পর কলেজ তেমন জয়েন করে, আমি বলেছিলাম যে কলেজটা কমপ্লিট করো। পরবর্তীকালে সে এখন বিসিএ করেছে, যে কারণ সে অনেক কিছুই শিখে গেছে কিন্তু তার স্যালারি বাড়ছে না, তার পোস্ট ভ্যাকেন্ট আছে কিন্তু একটা নিয়ম থাকে যে এটা না পাস করলে হবে না, যতই জানো। এইরকম একটা ব্যাপার থাকে, সরকারিতে তো থাকেই, বেসরকারিতে তো থাকে। তো পরে তাকে শিখতে হয়েছে এবং তাকে অনলাইন ওপেন থেকে শিখেও সার্টিফিকেটটা একটা ভ্যালু থাকেই, জোগাড় করতে হয়েছে। আমি যে সার্টিফিকেটটা দেবো শুধুমাত্র সেটা ল্যারাভেল বা পিএইচপির উপর, কিন্তু একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ছাড়া যে কোনো সরকারি বা বেসরকারিতে জায়গায়, বেসরকারিতে তো ঢোকা যায় কিন্তু সরকারিতে ঢোকা যায় না, কিন্তু বেসরকারি জায়গায় আর ইমপ্রুভমেন্ট হয় না, অর্থাৎ পোস্ট ভ্যাকেন্ট আছে তাও তোমাকে দিতে পারবে না, একটা মিনিমাম একটা ব্যাপার থাকে। সেই জন্য গ্র্যাজুয়েশনটা সেইভাবে করতে হবে। এখন যদি কেউ টেকনিক্যাল লাইন অর্থাৎ বিসিএ বিটেক দিয়ে গ্র্যাজুয়েশন করতে না পারে, জেনারেল লাইনে করবে, জেনারেল লাইনে করে ও লেভেল করে নেবে আর তার সাথে এই সার্টিফিকেটটা শো করলেই হবে। আর কাজটাই মেন দেখতে চায়, কিন্তু তাছাড়াও আমি বললাম কাজ দেখতে চাইলেও সার্টিফিকেটের ভ্যালু আছে, নালে প্রমোশন হয় না। যাক, বুঝলাম স্যার। সে সমস্ত আলাদা ব্যাপার। আজকে আমি একদম প্লেন দেখাবো, তো এই প্লেন দেখাবার জন্য আমরা এখানে একটা নতুন ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আমরা এখানে পিএইচপি দেখাবো না, আজকে ফন্টেন্ট দেখাবো। যদিও ফন্টেন্ট দিয়েও কিছু কিছু ব্যাকএন্ডের কাজ হয় অ্যাজাক্স দিয়ে, তো আমি এখানে দেখে নিচ্ছি ফন্টেন্ট, তাই আমি নাম দিয়ে দিচ্ছি এফ। এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও করছি। কোনো প্রবলেম দেখা দিয়েছে, সেটা ভিজুয়াল স্টুডিওতে তো আমার হবে না, আমার ভিএস কোডে হবে। ভিজুয়াল স্টুডিও আলাদা, ভিএস কোড আলাদা। তো এখানে ভিএস কোড আছে নাকি দেখি, না থাকা অসুবিধা নাই। আমার এখানে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোডটা খুলতে হবে।
খোলার পর আমাকে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার যে ডেস্কটপের মধ্যে এফ ফোল্ডারটাকে চুজ করতে হবে, ব্যাস। দে টাচ দিস, এটা করতে হবে। এটা করার পর এই ফোল্ডারে আমাকে নতুন ফাইল নিতে হবে। আমরা প্রথম ফাইলের নাম নিচ্ছি index.html। HTML এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কোনো কোডে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ব্যাকবোন, শরীরের হাড়। তারপরে মাংসপত্র দিলে বা মেকআপ করলে আরও দেখতে ভালো লাগে। তাছাড়া দেখতে ভালো লাগলে হবে না, শরীরের জীবন দিতে হবে, মানে সচল রাখতে হবে, প্রাণ দিতে হবে। সেই জন্য ডেটাবেস বা আত্মাকে দিতে হয়। তো এখানে আমি কন্ট্রোল আই মারলে এখানে অটো জেনারেট করে দেবে। তো প্রথম অটো জেনারেট করে দেখাচ্ছি, যদি অসুবিধা হয় তাহলে আমি প্রত্যেকটা বুঝিয়ে দেবো। আমি বললাম গিভ মি ওয়েলকাম, বা আমি অটো জেনারেট করবো না, আমি নিজেই লিখবো। ওকে ওকে স্যার। তো আমি এখানে HTML লিখলাম, HTML লিখে ক্লোজ করলাম। HTML এর মধ্যে হেড সেকশন হয়, হেড লিখে ক্লোজ করলাম। হেডের মধ্যে টাইটেল হয়, সেই টাইটেলটা দিয়েছি এবং হেডটা ক্লোজ করেছি। এইটুকুই করেছি। তারপরে বডি হয়, এখানে সব চলে আসবে। তো বডি আমরা দিয়েছি এবং বডিতে এটা লিখে দিয়েছি এবং বডিটাকেও ক্লোজ করে দিয়েছি। এইটুকু করার পর আমরা এখানে রানে গিয়ে স্টার্ট ডিবার্গিং মানে যদি কোনো ইরর হয় সেটাও দেখাবে। তো এইটা এসছে ওয়েলকাম টু মাই পেজ, দিস ইজ সিম্পল ডকুমেন্ট, উপরে ওয়েব পেজ টাইটেলটা এসছে। আশা করি বুঝতে পারা গেছে। আচ্ছা। তো এটা বড় করে নিচ্ছি। এটা হলো সিম্পল HTML, এর মধ্যে কোনো রকম CSS ব্যবহার করা হয়নি। তো এইগুলো যেগুলো শুরু হয় আর যেগুলো শেষ হয় তাদেরকে ট্যাগ বলে। ট্যাগ দু ধরনের হয়, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার মানে যে কিছু কন্টেন্ট করবে, অর্থাৎ শুরু শেষ থাকবে। এমটি মানে এর মধ্যে আমি যদি লাইন এন্টারও করে দিই তাও আমার এখানে কোনো লাইন এন্টার দেখাবে না। তো এটা লাইন এন্টার দেখাতে গেলে এখানে একটা বিআর বলে ট্যাগ হয়, অর্থাৎ ব্রেক লাইন ট্যাগটা দিলে পরে লাইন ব্রেক হয়। এটা যেহেতু শুরু আছে শেষ নাই, তাই এটাকে বলা হয় এমটি ট্যাগ। যতগুলো বিআর দিব ততগুলো লাইন ব্রেক দেখাবে। এখানে আমি যদি পেজ দিতে চাই, অর্থাৎ এই যে ডকুমেন্টটা আছে, এই যে এ সিম্পল, এর মধ্যে এতগুলো পেজ দিলাম, তাও এখানে পেজটা নেবে না, নেয়নি। ওকে, মানে এখানে ওকে ওই স্পেসের জন্য একটা আলাদা ট্যাগ দিতে হবে নাকি? পেজের জন্য আলাদা কমান্ড লিখতে হবে, অ্যান্ড NBSP এইটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা পেজ, এখানে NBSPটা লিখতে ভুল করেছি, NP লিখে দিয়েছি, NBSP, তাহলে একটা পেজ পড়লো। সেরকম NBSP অনেকগুলো দরকার, তো অনেকগুলো দেখার জন্য অনেকগুলো দিলে অনেকগুলো পেজ পড়বে। তারপরে অ্যান্ড হার্ট, লাভ সাইন পড়বে। ঠিক আছে, এগুলো কিছু কিছু জিনিসপত্র আছে। আর এইটাই আমি করব, কিন্তু আমার যা আছে তাই লেখা থাকবে। তাহলে আমি এখানে প্রি বলে একটা ট্যাগ ইউজ করতে পারি। প্রি এর মধ্যে যা লিখবো, অর্থাৎ লিখলাম আই অ্যাম বা আই লাভ ইন্ডিয়া, আই লাভটা অল ধরে 3 মারলাম, দে ইন্ডিয়া লিখলাম। তো এখানে দেখাচ্ছে যে এইটা আমি অ্যাম্পিয়ার সাইন ধরে ডিজিট ধরতে পারতাম বা এরকম করতে পারতাম। এই 1 এরকম একটা জিনিস দেখাচ্ছে 1 2 3। তাহলে এই যে 1 2 3 এই যে গ্রেটার দ্যান লেস দ্যান সিম্বলগুলো আসছে, সেই গ্রেটার দ্যান লেস দ্যান সিম্বলটা জিটি মানে গ্রেটার দ্যান, এলটি মানে লেস দ্যান, অ্যাম্পিয়ার মানে অ্যান্ড, এইভাবে কোডে লেখা যায়। আবার তুমি ধরো লিখলা যে 1 হচ্ছে গ্রেটার দ্যান, 2 হচ্ছে লেস দ্যান, 3 হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো এটা ইরর সৃষ্টি করবে, যদিও প্রি এর মধ্যে আছে, তো সেই জন্য এটা ইরর সৃষ্টি করলো না। কিন্তু এটা যদি প্রি এর মধ্যে না থাকতো, জাস্ট H1 অর্থাৎ হেডিং 1 এর মধ্যে থাকতো, হেডিং 6 ধরনের হয়, তো এটা যদি আমি হেডিং 1 এর মধ্যে দিতাম, প্রি এর মধ্যে না দিয়ে,
তাহলে এটা যদিও চলে আসছে, কিন্তু এইরকম দেওয়াটাই ভালো। এরকম দিলে এটা সম্ভাবনা কম হয়, নাহলে ওটাকে ট্যাব ধরে নিতে পারে, যার ফলে না আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে, অর্থাৎ আমি যদি এইটা এরকম করি যে আমি এইরকম দিলাম, দিয়ে এইরকম দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে এটা না দেখাতেও পারে H1 এর মধ্যে। এরকম জিনিসটা যদি আমি H1 এর মধ্যে লিখতে চাই, স্যার H1 টা কি? H1 মানে হেডিং 1। ওকে, হেডিং 1। এইটা যদি আমি লিখতে চাই জাস্ট হেডিং 1 এর মধ্যে, বা হেডিং 6, সব থেকে ছোট হচ্ছে হেডিং 6 আর সব থেকে বড় হচ্ছে H1, তো লিখলাম। কিন্তু ছোটটা না আসতেও পারে অনেক ক্ষেত্রে। ওকে, তো সেই জন্য এরকম করেই ব্যবহার করা হয়। তো এত শত আমরা করব না, জাস্ট আমরা এগুলো সব উড়িয়ে দিচ্ছি যেমন করেছিলাম। আমি বড় করে একবার দেখিয়ে দিচ্ছি। এটা বড় করে দেখাতে গেলে মনে হয় এখানে বড় করার কোনো অপশান আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে ভিউ থেকেই হয়তো বড় হবে, অ্যাপিয়ারেন্স, জুম মোড, এই যে এটা জুম, এটা না, এসকেপ মারি। এবার কি হলো? এক মিনিট, না না, এখানে আসে যায় ওই যে ওয়েলকামটা এসছে, এটা এটা একটা অন্য জিনিস। এটা আমার অন্য একটা সফটওয়্যার লোড হচ্ছে বলে সময় লেগে যাচ্ছে, এটা একটা অন্য সফটওয়্যার আছে। যাই হোক, সেটাই আমি যাচ্ছি না। এই সফটওয়্যারটা খুব প্রবলেম আছে। ঠিক আছে, এটা এটা জুম মোডে চলে এসছে, তো আমি যেহেতু বুঝতে পারছি না সেজন্য অল্ট F4 মারেও বেরোতে পারছি না। তো এটা জুম মোডে চলে এসছে, তো আমি ঠিক জানি না শর্টকাটগুলো, আমি ভিএস কোডও তা কাজ করি না, তো সেই জন্য আমি বলতে পারছি না। তো সেই জন্য আমি এটাকে আবার খুলে নিলাম, তো জুম মোডেই আছে, মরেছে। হ্যাঁ, পড়েছি। এসকেপ মারলেই তো যাচ্ছে না, এসকেপ মারলে এসছে, যাই হোক। হ্যাঁ, তো যাই হোক, এটা অতটা যাচ্ছি না, এটা মোটামুটি হয়েছে। এবং আমরা এটা এটা সবই ডিলিট করে দিচ্ছি, যা শেডিং 1টা রাখছি। এবং এটা বন্ধ করে দিয়েছিলাম বলে ওইটাও বন্ধ হয়ে গেছে, রান অ্যান্ড ডিবাগ করলে আবার খুলে গেল। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি যে এর থেকে বড় পেজ লেখা যাবে না। তো এটা আমি এখানে আমি একটু বড় করে নেওয়ার চেষ্টা করছি, সেটা কোথাও তো থাকবেই, ফাইলে গিয়ে, প্রেফারেন্সে গিয়ে, প্রোফাইলে গিয়ে বা সেটিংসে গিয়ে থাকবে। প্রোফাইলে নাই, ফাইলে গিয়ে, প্রেফারেন্সে গিয়ে সেটিংস, এই যে টেক্সট এডিটর বা সমস্ত কিছু ব্যাপার স্যাপার থাকবে। এই যে ফন্ট সাইজ 14 আছে, এটাকে 26 করে দিচ্ছি। ঠিক আছে, সেটিংটা ক্লোজ করে দিচ্ছি, তাই বড় বড় লেখা এসছে। ঠিক আছে, ওকে। এবার এই বড় বড় লেখা কেন করলাম, কারণ অনেকে দেখবে, তারা দূর থেকে হয়তো মোবাইলে দেখতে পাবে না, সেই জন্য আমি এটা বড় বড় লেখা করলাম। ওকে, তো এইটা আমি সেভ করে করলে পরে এরকম আসছে। এবার এর থেকে বড় লেখা করতে গেলে আমার পক্ষে সম্ভব না HTML দিয়ে। ঠিক আছে, বোল্ড করা যেতে পারে, মাইটাকে হয়তো বোল্ড করলাম, বি ফর বোল্ড হলো, বি দিয়ে বোল্ড হয়, বোল্ড দিয়ে লিখলাম কিছু, তাহলে সেটা বোল্ড হবে। এখানে সবকিছু কি ট্যাগলাইন দিয়ে লিখতে হবে সবসময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই, তাহলে মাই কথাটা বোল্ড হচ্ছে, এখানে H1 এ আছে, পুরোটাই বোল্ডে আছে, বোঝা যাচ্ছে না। তো এটাকে আমরা একটা প্যারাগ্রাফে করে দিই, অর্থাৎ এটাকে পি লিখে দিলাম, পি স্ট্যান্ড ফর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে করে দিচ্ছি।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই কথাটা বোল্ডে আছে, মাই কথাটা বোল্ডে আছে। তো এর মধ্যে সিএসএস ব্যবহার করলে এটা দেখতে ভালো লাগবে, অর্থাৎ আমি এটা আরো বড় করছি। তাহলে এখানে স্টাইল, স্টাইল মানে সিএসএস। স্টাইল বলে বললাম ফন্ট সাইজ, দিয়ে আমি এখানে অনেকগুলো মেজারমেন্ট ইউনিট আছে, আমি লিখে দিচ্ছি যে 100 px, তাহলে এটা বড় হয়ে গেছে। 100 px এর জায়গায় আমি বললাম em, আরো বড় হয়ে গেছে, আর ধরাই যাচ্ছে না, এত বড় হয়েছে। ঠিক আছে, আবার বললাম পিটি, এরকম হয়েছে। তো পিএক্সটাই সোজা পিক্সেল ইউনিট। ঠিক আছে, ওকে পিক্সেল ইউনিট। তো এগুলো প্রত্যেকটার মধ্যে আমি পিএক্সটাই চুজ করলাম। তাহলে আমি এটা স্টাইল দিলাম, এর মধ্যে আমি এটা কালার দিলাম। কালার আমি বললাম যে এইরকম কালার হবে, এখানে কোনো ব্যাপার না, আমি বলেছি যে এন্টার যতই মারি বা পেজ যতই মারি কিছু নিবে না। তাহলে এই কালারের এসছে। এই যে আমি এটা করলাম, আমি এটা চাইছি যে সবগুলো প্যারাগ্রাফেই অ্যাপ্লাই হোক। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে যে লাইনে দিলাম সেই লাইনেই কাজ করবে। আমি আরেকটা পি লিয়ে লিখলাম যে হা হা, তো তার মধ্যে অ্যাপ্লাই হলো না, বোঝা গেছে? আবার মানে আমাকে হা হাটাকে এইভাবে করার জন্য ওটাকে মানে আমি এইভাবেই লিখতে হবে, এই যে স্টাইল ইকুয়াল টু ফন্ট সাইজ এরকম ভাবে লিখতে হবে। হ্যাঁ, মোবাইলে বুঝতে পেরেছো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হা হাটা নিল না, কালার নিল না। এবার আমি যদি সবগুলোতেই কালার করতে চাই তাহলে আমি এইভাবে লিখবো না, আমি এখানে একটা স্টাইল বলে লিখে নেব। লিখে নিয়ে সেই স্টাইলের মধ্যে আমি লিখবো যে বডির ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে। স্টাইলটাকে ক্লোজ করব, তাহলে বডির ব্যাকগ্রাউন্ড একটু আবছা হলো, লাইট গ্রে আবছা হয়ে গেছে। আর এই যে স্টাইলটা দিয়েছি, এই স্টাইলটা আমি সবগুলো প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই করতে চাইছি। তাই আমি এটার মধ্যে না দিয়ে যদি দেখি তাহলে দেখবো চলে গেল। তো এটা সবগুলোর মধ্যে করতে চাইছি, তাই আমি লিখলাম পি, যত প্যারাগ্রাফ আছে সবারই মধ্যে অ্যাপ্লাই হোক। তাহলে দুটো প্যারাগ্রাফের মধ্যেই অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে একটা গ্লোবাল। গ্লোবাল বলতে কি এই পেজেই অ্যাপ্লাই হলো। কিসে অ্যাপ্লাই হলো? এই পেজে অ্যাপ্লাই, এই পেজে যতগুলো প্যারাগ্রাফ আছে তার মধ্যে অ্যাপ্লাই হলো। ওকে, ওকে স্যার। এবার আমি আরেকটা পেজ নিলাম, নতুন একটা পেজ নিলাম, তার নাম দিলাম পেজ 1.html। দিয়ে এখানেও আমি কিছু করলাম না, এটাকে কপি করলাম, পেজ 1-এ পেস্ট করে দিলাম, দিয়ে এই স্টাইলটা উঠিয়ে দিলাম। এটার নাম দিয়ে দিলাম ওয়েলকাম টু ওয়েব পেজ 1। তো এইখান থেকে পেজ 1-এ যাওয়া যাবে বলে একটা লিঙ্কও তৈরি করে নিলাম। href মানে হাইপার রেফারেন্স, পেজ 1-এ যাবে। পেজ 2 আমরা করিনি, বাদ যাচ্ছে। তাহলে এখানে পেজ 1-এ ক্লিক করলে পেজ 1 নরমাল খুলেছে। তা আমি তো বলেছিলাম সব প্যারাগ্রাফেই হবে, কিন্তু হলো না, কারণ পেজ 2টা এই পেজের মধ্যে পড়ে না। বোঝা গেছে? পরে কি তাই নিল না। এবার এটাকে আমি গ্লোবাল করতে চাই, তাহলে আমার একটা সিএসএস দিতে হবে। আমি লিখলাম s.css বা style.css, দিয়ে সেইখানে আমি এই যেটা লিখেছি সেইটাকে কাট করলাম, দিয়ে পেস্ট করে দিলাম। দিয়ে আমি যখন লোড করব তখন পেজ 1-এর কালার এটা এটা ইন্ডেক্স এইচটিএমএল সেভ করলাম, লোড করলাম, কিছুই নাই। আবার পেজ 1-এ গেলাম, সেখানেও কিছু হয়নি। এবার দুটোতেই অ্যাপ্লাই করতে চাইছি, তখন আমাকে ওই পেজটাকে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে লিঙ্ক রেল
স্টাইল ডট ইএসএস এই কথাটা করলে এইটা পেজ ওয়ানের মধ্যে চলে এলো, তাই পেজ ওয়ানের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, কিন্তু পেজ টু এর মধ্যে দেওয়া নাই, মানে যে আরেকটা পেজ আছে সেখানেও দিয়ে দিই, সেখানে গিয়েও আমি এইখানে হেডিং সেকশনে যদি দিয়ে দিই তাহলে দুটো পেজে এবার এটা গ্লোবালি অর্থাৎ এতেও থাকবে এতেও থাকবে, এই ব্যাপারটা হবে। তো এটা আমরা পেজ, এটা কি দেখাচ্ছে, আচ্ছা এটা আমরা স্টপ করে দিচ্ছি, যে আমরা আবার প্রথম থেকে রান করছি, রানে গিয়ে উইথআউট ডিবাগ করছি। তো এটা হচ্ছে পেজ ওয়ানে স্টাইল করে এসছে, হ্যাঁ হ্যাঁ স্যার এসছে। আর এটা পেজ ওয়ান থেকে রান করছি না, ইন্ডেক্স থেকেই রান করছি, রানে গিয়ে রান। এটা পেজ ওয়ান আমি বড় করে রেখেছি, জুম লেভেলটাই বড় দেখাচ্ছে, এখানে 500 করা আছে, 100 করলে নাই, ঠিক আছে, বুঝা গেছে। আবার দেখো পেজ টুতেও ওই কালারটাই এসছে, তাহলে দুটোতেই অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটা হচ্ছে আউটসাইড সিএসএস, কি বললাম, আউটসাইড সিএসএস। তাহলে সিএসএস তিন ধরনের হয়, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে হেডিং, আর একটা হচ্ছে আউটসাইড, তিন ধরনের কাজ। এবার এটাকে আরো ভালো করার জন্য আমি একটা ফোল্ডার নিলাম, এখানে আমি লিখলাম ওয়েব পেজ, ওয়েব পেজগুলো যা আছে সব এই ফোল্ডারের মধ্যে ভরে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর একটা ফোল্ডার নিলাম যেটার নাম নিলাম সিএসএস, সিএসএস যত আছে তত সিএসএস ফোল্ডারের মধ্যে ভরলাম, বোঝা গেছে। তাহলে এফ এর মধ্যে একটা ওয়েব পেজ আর একটা হচ্ছে সিএসএস। তো এটা আমরা দেখতেও পারবো যে এফ এর মধ্যে একটা ওয়েব পেজ, সিএসএসটা বাইরে রাখি, ওয়েব পেজের বাইরে রাখি এখানে, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা সিএসএস এর মধ্যে স্টাইল আছে, ওয়েব পেজের মধ্যে এটা আছে। সেভ করে দিলাম, বা ফাইলে গিয়ে এখানে সেভ অল বলে অপশন আছে। তো এটা আমাদের রান হচ্ছে, তো সেখানে আমরা দেখো কালারটা চলে গেল, বা পেজটা আর আসছে না, কারণ ওইটা মুভ করে দিয়েছি। তা আবার রান করতে হবে, রান করলাম, দেখো এই কালারটা আর আসেনি, কারণ কালারটা তো আর ওখানে নাই, কালারটা তো আর সিএসএস এর মধ্যে নাই, আছে কি না, এর একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে আছে, তাই না। তাহলে ফোল্ডারটার নাম কি, ডট স্ল্যাশ করলে তো ওটাতেই হবে, তাহলে আমার এখানে সিএসএস এর মধ্যে আছে, না বোঝা গেল না, একবার বলেন। সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, বোঝা গেছে। আমি এটার নাম বদলে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য, রিনেম সিএসএস ফোল্ডার। তাহলে এটা এখন কোথায় আছে, সিএসএস ফোল্ডারে। এটা শুধু সিএসএস নাই, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, বোঝা গেছে। তাহলে আবার যদি এটা আমি দুটো পেজেই দিয়ে দিই, এটা এখানে তো অ্যাভেলেবেল নাই, দুটো পেজেই দিয়ে দিই, অর্থাৎ পেজ ওয়ানেও দিয়ে দিই, তাহলে আবার এতে কি হলো, এটা একটা স্ট্রাকচার হলো, বুঝতে কি হবে, সুবিধা হবে, বোঝা গেছে। তো এটাকে আমরা আবার রান করছি, লাইভ করলে কি না তোমার বারে বার রিলোড করতে হবে না, ঠিক আছে। তো আমি লাইভ করছি না, তাই এটা দেখো এটা পেজ ওয়ানটাতে কালারটা আসেনি, তাহলে এখনো ভুল আছে কোথাও, ঠিক আছে। তো পেজ ওয়ানে আমি দিয়েছি যে সিএসএস ফোল্ডারের মধ্যে এটা দিয়েছি, তো ওয়েব পেজের থেকে বেরিয়ে যাওয়ার পর সিএসএস আছে, গল্পটা কি বললাম, ওয়েব পেজের থেকে বেরিয়ে যাওয়ার কারেন্ট ফোল্ডারকে বলে ডট, হলো, হ্যাঁ, তার আগের ফোল্ডারটাকে বলে ডবল ডট, আর তার মধ্যে আছে, এসছে, কি বললাম, কারেন্ট ফোল্ডারকে বলে কি, ডট ফোল্ড মানে ডট, হ্যাঁ, তার আগের ফোল্ডারটাকে বলে ডবল ডট, ডবল ডট দিয়ে করলে পরে এবার এটাতেও এসছে। আবার তুমি যদি তুমি অন্যটাতেও যাও, মানে অর্থাৎ তুমি পেজ ওয়ানেও এসছে, দুটোতে এসছে। এটা বুঝবার জন্য দেখতেই পাচ্ছ এরকম স্ট্রাকচার আছে ডট ডট, তাও আমি বোঝাবার জন্য আমি এটাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি।
এই এফ ফোল্ডারের মধ্যে আমরা একটা ডস খুললাম। তো এখানে dir লিখলে ডাইরেক্টরি গুলো দেখাচ্ছে, যার মধ্যে প্রথম ডট মানে ওইটা, আর ডবল ডট মানে তার বাবা। আমি যদি এখানে লিখি str ডট, তাহলে দেখো এই ফোল্ডারটা খুলছে, অর্থাৎ এফটা খুলছে। আর স্টার্ট লিখে যদি ডবল ডট লিখি তাহলে দেখো ডেস্কটপটা খুলছে, তার বাবা খুলছে। বোঝা গেছে? এবার ডেস্কটপেরও বাবা খুলবো, ডবল ডট। ডেস্কটপের বাবা এখানে দেখাচ্ছে না বলে খুলছে না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো এখানে ডেস্কটপের বাবাটাকে এইভাবে দেখায়, ডবল ডট। তো ডেস্কটপের যে বাবা ম্যাথ, সে খুলেছে। বোঝা গেছে? ম্যাথের বাবাকেও যদি খুলতে চাই, তো ম্যাথের বাবাকে খুলতে গেলে ম্যাথের বাবা খুলেছে, ম্যাথের বাবা ইউজার, অর্থাৎ সি এর মধ্যে, ইউজারের মধ্যে, ম্যাথের মধ্যে, ডেস্কটপের মধ্যে, এফ এর মধ্যে এই প্রজেক্টটা আছে। এইভাবে ডাইরেক্টরি স্ট্রাকচার কাজ করে। এই জন্য ডস যারা একটু একটু জানে তাদের সব রকম জায়গাতেই সুবিধা পাওয়া যায়। মোবারক, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটার উপর একটু মাংস চাপলো, অর্থাৎ দেখতে একটু সুন্দর হলো। আমি এখনো কিছু সুন্দর বানাইনি, জাস্ট ব্যবস্থাগুলো বুঝাচ্ছি, ঠিক আছে? এবার এটার সাথে আমি কোন রকম জাভাস্ক্রিপ্ট করতে চাই। আমি বললাম যে পেজ ওয়ানে যে থাকবে তার একটা লোকাল স্ক্রিপ্ট খুলবে, তাই বললাম স্ক্রিপ্ট। কোনো ফোল্ডার নাই, এখন আমি লোকাল করব, মানে ইনলাইন করব। যে স্ক্রিপ্টের মধ্যে আমি বললাম console.log hello world। তাহলে এখানে কিছুই হলো না, কিন্তু F12 মারলে দেখতে পাবা যে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে। এই যে এসছে, এই যে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে। F12 মারলে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে। তুমি যদি এটাকে একটা ফর লুপ চালিয়ে দাও, যে ফর একটা ভেরিয়েবল ধরে নিয়ে তুমি চালিয়ে দিলা যে 5 বার হ্যালো ওয়ার্ল্ডটা আসবে, আর তার সাথে একবার দুবার করে দেখাবে। তো এটা হ্যালো ওয়ার্ল্ডটা আসবে, 5 বার আসবে, 1 থেকে শুরু হবে, 0-5 অবধি চলবে। তাহলে রিলোড করলাম, দেখো 5 বার হ্যালো ওয়ার্ল্ডটা এসছে। হ্যালো, এবার আমি এটা কনসোলে দেখবো না, তাহলে আমি এখানেই দেখবো। এখানে দেখতে গেলে কনসোল লিখতে হয় না, এখানে লিখতে গেলে ইকো লিখতে হয়। ইকো তো মানে পিএইচপি কোড। এখানে দেখতে গেলে লিখতে হয় উইন্ডোজ, মানে আমি যেটা ব্যবহার করছি তাকে বলে উইন্ডোজ অ্যালার্ট, মানে অ্যালার্ট দেবে হ্যালো ওয়ার্ল্ড 5 বার। তো এটা 1 2 3 4 5 বার অ্যালার্ট দিচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমি যদি অ্যালার্ট দিতে না চাই, তাহলে উইন্ডোজ ডট রাইট, উইন্ডোজের মধ্যে লিখবে WRITE রাইট, উইন্ডোজের মধ্যে লিখবে। কেটে দিচ্ছি, তাহলে উইন্ডোজের মধ্যে লেখাটা হয়নি। তো উইন্ডোজের মধ্যে লিখবে বলেছিলাম আমি, তো লিখবেটা আমি এইভাবে লিখে দিচ্ছি। তো এখনো লেখেনি, সে কোথাও ভুল হতে পারে, দাঁড়া আমি সেটা ঠিক করছি। এখানে আগে বুঝিয়ে দিই যে এই যে পেজটা আছে এটাকে ডম বলে, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই মডেলে এটা পেজ, এটা বর্ডার, এটা মার্জিন, দেখতে পাচ্ছ হাইলাইট হচ্ছে। হ্যাঁ স্যার। এটা কনসোল, মানে যেগুলো দেখতে পাবো। এটা সোর্স, মানে সোর্স কোডটা কোথায় স্টোর আছে ডেস্কটপের মধ্যে। এটা নেটওয়ার্ক, এটা লোড হতে কত সময় লেগেছে, কি কি সিএসএস ব্যবহার হয়েছে, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। এটা মোবাইলে দেখলে কেমন হবে, কম্পিউটারে দেখলে কেমন হবে। এরকম মেমোরি, এটা লোড হতে মেমোরি কত লেগেছে বা কি ব্যাপার স্যাপার সব দেখা যাবে। অত যাচ্ছি না, তাহলে এখানে আমাকে এইখানেই লিখবো যেহেতু, তাই আমি এইখানে লিখে দিচ্ছি ডকুমেন্ট, মানে ডকুমেন্টের মধ্যে রাইট করছি এই কথাটা যে হ্যালো দিয়ে বিআর দিচ্ছি। বিআর মানে কি, পরের লাইনে যাবে।
তাহলে এই হ্যালো কথাটা লেখা হয়েছে। আর প্রথমে একটা বিয়ার দিচ্ছি, তো ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে জাস্ট একটা ফাঁকা বিয়ার দিচ্ছি। ফাঁকা বিয়ার না দিয়েও আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা এইচআর দিচ্ছি, এইচআর মানে হরাইজন্টাল, যার সাইজ দিয়ে দিচ্ছি সাইজ কালার দিয়ে দিচ্ছি। তাহলে একটা দাগ পড়লো, দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার এক্সিকিউট হলো। বোঝা গেছে? বুঝলাম স্যার। মোবারক বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমি চাইছি এটা সঙ্গে সঙ্গে আসবে না, এটা কোনো ক্লিক করলে আসবে। কি করলে আসবে? ক্লিক করলে কোনো আসবে। ক্লিক করলে আসবে। তো এই হাহাতে ক্লিক করলে আসবে। তাহলে আমরা বললাম এখানে একটা ফাংশন বানিয়ে নিলাম। কি বানিয়ে নিলাম? ফাংশন। ফাংশন। ফাংশনের নাম দিলাম মাই ফাংশন। এই পুরো প্রপার্টিটাকে কাট করে ফাংশনের মধ্যে ভরে দিলাম। ঠিক আছে? হ্যাঁ। তো এখানে কিছুই হলো না, কারণ কেউ ফাংশনটাকে কল করেনি। এবার আমি হাহাতে বললাম অন ক্লিক, যখন ক্লিক করবে তখন এই ফাংশনটা আসবে। তাহলে এখানে ক্লিক করো, তাহলে আসবে। ক্লিকটা হচ্ছে না, সেই জন্য এটা আসছে না। ঠিক আছে? তো ক্লিকটা কেন হচ্ছে না, তো এখানে আমি ছোট একটা উদাহরণ দেখাচ্ছি। যে ক্লিক করলে হয়তো অ্যালার্ট দেখাবে যে বু, তা সিঙ্গেল কোটেশনের মধ্যে, ডবল কোটেশনের মধ্যে বুটা দেখাবো, তাই সিঙ্গেল কোটেশনে দিতে হলো। ঠিক আছে? বু দেখেছে? হ্যাঁ স্যার। এবার এই বুটা না হয়ে আমাকে মাই ফাংশনটা লাগবে। তাহলে এটাকে মুছে দিয়ে লিখছি মাই ফাংশন। তাহলে এখানে ক্লিক করলে আসা উচিত, আসছে না, যেহেতু এটা একটা বটন না। তো আমি একটা বটন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, স্ক্রিপ্টটা নিচে লিখেছি আর ক্লিকটা উপরে করছি। কি বললাম? স্ক্রিপ্টটা নিচে লিখেছি আর ক্লিকটা উপরে। হ্যাঁ, এটা লাইন বাই লাইন হয়, তো তাই স্ক্রিপ্টটাকে উপরে লেখো, দিয়ে এবার ক্লিক করলে হয়তো আসবে। ঠিক আছে? তা এলো না, আলাদা ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ। তো যেহেতু এটা আমার দরকার এইভাবেই, তাই এটাকে আমাকে গ্লোবাল সেকশনে লিখতে হবে, অর্থাৎ কি মাথার উপর, যেমন সিএসএস মাথার উপর লিখছিলাম। তাই এবার মাথার উপর লিখে দিলে আর কোনো প্রবলেম থাকবে না, ক্লিক করলেই আসবে। আসছে না কেন? পি পি অন ক্লিক মাই ফাংশন। আচ্ছা, হাহাটা আমরা পি না নিয়ে আমরা একটা এটাকে এটা বাটন নিয়ে নিচ্ছি। ঠিক আছে? বাটন নিয়ে নিচ্ছি। বাটন নিলে কি একটা বাটন চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ। এরকম একটা বাটন আছে, বাটনটায় ক্লিক করলে কিছু হচ্ছে না, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো বাটনটায় ক্লিক করলে এই মাই ফাংশনটাকে কল করবে, এটা আমার বলার কথা ছিল যে এই মাই ফাংশনটা কল করবে এবং এই কাজটা হবে, সেটা হচ্ছে না। এবং কতগুলো হবে সেটাও বলে দিচ্ছি, যে এন নাম্বার অফ টাইম ঘুরবে। ঠিক আছে? হ্যাঁ। তো আমি এখানে মাই ফাংশনে লিখে দিলাম যে 3 বার ঘুরবে। তাহলে 3 বার হ্যালো 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 এসছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আবার আমি যদি বলে দিই, যেটা বলবো সেটাই হবে। আমি যদি বলি যে না, এটা বেশি হবে, অর্থাৎ যতগুলো বলবো ততগুলো হবে। কি বলছি? যতগুলো বলবেন ততগুলো হবে। হ্যাঁ। তো 3-এর জায়গায় আমি যদি 6 বা লিখে দিই বা 65 লিখে দিই, তাহলে এখানে এটা রিলোড করার পর ক্লিক করলে 65 বার হ্যালো এলো, কিন্তু পেজটা অন্য হয়ে গেল, উপরের পেজটা চলে গেল। কি বললাম? উপরে বেশ চলে গেল। চলে গেল না? এই পেজটা তো চলে গেল, তাই না? হ্যাঁ। তো সেইটা আমি চাইছি না। ডকুমেন্ট ডট রাইট না লিখে ইনলাইন বলে একটা অপশন আছে, ইনলাইন, ইনার এইচটিএমএল, ইএনএন এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল, যাকে এরকম কিছু একটা আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। সেটা আমার মনে পড়ছে না। তো
তো আমরা এখানে এটাকে ধরে নিলাম, এই জিনিসটাকে একটা ভেরিয়েবলে ধরে নিলাম জি এর মধ্যে। কিসের মধ্যে ধরে নিলাম? জি এর মধ্যে। এটার নাম ভার, ভেরিয়েবল জি। ঠিক আছে? আর এখানে যা আছে সেটা জি এ যা আছে তার সাথে এই ব্যাপারগুলো যোগ হলো। ওকে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দিয়ে লাস্টে গিয়ে প্রিন্ট করবে, মানে ডকুমেন্ট ডট বডি ইনার এইচটিএমএল জি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইখানেই এসছে। কি বললাম? এখানে যদি আমি আইটাও দেখতে চাইতাম, তাহলে একটা ব্যাকেট দিয়ে আই প্লাস লিখে দিলাম, মানে আমি ওই 1 নম্বর 2 নম্বর দেখতে চাইছি। আর 65টা বড় হয়ে যাচ্ছে বলে 5 করছি। কেন কোথাও ভুল হয়েছে বলে আসছে না। এই সেমিকলনটা আগে একটা ব্যাকেট যেমন ওপেন করেছি, ব্যাকেটটা ক্লোজ করতে হবে। তো এবার এখানে 5 বারই এসছে। আর যদি আমি এটাকে ডকুমেন্ট বডি এইচটিএমএল না লিখে যদি লিখতাম যে ডকুমেন্ট ডট রাইট, তাহলে এটা আর কিন্তু ওই পেজে থাকতো না, পরের পেজে একটা নতুন পেজ খুলতো। দেখো নতুন একটা পেজ খুলেছে। ঠিক আছে, index ডট পিএইচপি আছে কিন্তু নতুন পেজে খুলেছে, ওই পেজটা আর নাই। ঠিক আছে, আগের গুলো মুছে গেছে। আর যদি আমি আগের গুলো চাই, তাহলে এইভাবে লিখলে আগের গুলোও থাকবে এবং ওই পেজে থাকবে। একদূর ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম স্যার। এইবার এই জিনিসটাই আমি চাইছি যে আমার এই পেজেও হোক, অর্থাৎ পেজ নাম্বার 1-এও হোক। তো পেজ নাম্বার 1-এ গেলাম, আছে কিন্তু ক্লিক করলে কিছু হচ্ছে না। হচ্ছে কি? হ্যাঁ। হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ। তো এখানে আমি হাহা ফাহা দিচ্ছি না, এখানে এই সমস্ত কিছু দিচ্ছি না, এখানে পেজ 1 লেখাটা খালি থাকছে। তো আমি এটা করছি কিন্তু দেখো হচ্ছে না। হচ্ছে না, কেন হচ্ছে না কে বলবে? কেন কি কোডটা আপনি দিলেন না, মানে যেটা কোডটা ইন্ডেক্সে আছে আর আমি চাইছি পেজ 1-এ। হবে কি? না, হবে না। তাহলে না, এটাকেও গ্লোবাল ডিক্লেয়ার করতে হবে। তাহলে আরেকটা ফোল্ডার আমাকে নিতে হবে, যে ফোল্ডারটা আবার গ্লোবাল হবে। তাহলে আরেকটা ফোল্ডার নিয়ে নিলাম। এখানে ফোল্ডারটা নিতে একটু অসুবিধা করছে। এখানে আমরা একটা গ্লোবাল ফোল্ডার নিয়ে নিলাম, জেএস, মাই জেএস। তো মাই জেএসটা একটু সরিয়ে দিতে, আচ্ছা এখানে হচ্ছে না, আমি ঠিক জানি না, বিএস কোড আগেই বললাম। তো এর মধ্যে আমরা একটা মাই জেএস বলে ফোল্ডার নিয়েছি, সেটাকে এখানে রেখে দিয়েছি। তো মাই জেএস, এবার এর মধ্যে আমি একটা ফাইল নিয়ে নিলাম, সো ডট জেএস। তাহলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হলো। এই স্ক্রিপ্টের মধ্যে যা আছে সবটা কাট করলাম, কন্ট্রোল জেড, সবটা কাট করলাম, দিয়ে জেএস এর মধ্যে ভরে দিলাম। এবারে স্ক্রিপ্টের মধ্যে আমাকে ওইটা আনতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্ক্রিপ্ট এসআরসি জেএস, ওই যে ডট ডট বেরিয়ে গিয়ে যেটা হলো বলেছিলাম। ঠিক আছে, তাহলে এটা HTML1 এ এলো। অর্থাৎ HTML1 এ যদি তুমি যাও, হা হা করলে লোড করে নাও, হা হা করলে আসছে না। আসছে কি না? কেন আসছে না দেখা যাক। মাই ফাংশন বলে ফাংশন তো নিয়েছি, সেটা ডট ডট জেএস, জেএস ফোল্ডার বলে কিছু নাই, মাই জেএস বলে আছে। কি বলে আছে? মাই জেএস। মাই জেএস। এটা সেভ করে নিতে হবে। এবার এসছে? হ্যাঁ, এসছে স্যার। এই জিনিসটা এবার আমি যদি কপি করে আমার পেজ 1-এও অ্যাড করে দিই, তাহলে পেজ 1-এও আসবে কি? ঠিক কি ঠিক না? যেমন কালারটা এসছে। আসবে স্যার। তাহলে পেজ 1-এ গিয়েও আসছে। বোঝা গেছে?
হ্যাঁ স্যার, এই হলো গ্লোবাল স্ট্রাকচার, বেশি শেখাতে চাইবো না, স্ট্রাকচারটা বুঝতে পেরেছো নাকি বলো? বুঝতে পেরেছি। এবার এর মধ্যে হ্যাঁ আমি স্যার বুঝলাম। বুঝতে পেরেছো তো? এর মধ্যে আমি কোনো ছবি রাখবো, তো ছবি তো সব জায়গায় ভরবো না, আমি এখানে একটা ইমেজ ফটো বলে ছবি রাখবো, বা ছবি, CHOBI, ছবি দিয়ে ছবি ডাউনলোড করে নেবো। ছবি ডাউনলোড করে নিই। গুড নাইট, গুড নাইট ইমেজেস, অনেক ছবি আছে। তো আমরা যে কোনো দুটো ছবি নিতে পারি। এই ছবিটা GIF, মানে এটা চলে বেড়াবে, এটা এমনি প্লেন, এটাই হয়তো নিলাম, এটাকে রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, এটা একটা JPG ছবি, এটার নাম দিলাম G1। কোথায় সেভ করব? এই এর মধ্যে, ছবির মধ্যে সেভ। আর একটাও ছবি নিলাম যেটা আমার ভালো মনে হচ্ছে বা যা ভালো লাগছে, এইটাই নিলাম, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটাও JPG ছবি, এটা JPG, এটা JPEG, দু রকমের হয়, তা আমি অন্য ছবি নিচ্ছি, PNG নেওয়ার চেষ্টা করছি। এইটা রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটাও JPG। আচ্ছা, গুড নাইট ইমেজ PNG, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, PNGর সুবিধা কি আমি দেখাচ্ছি। ধরো এইটা নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, এটা G2, JPG তো আসছে, PNG কোথায় আসছে? ক্লিক করে খুলে হয়তো নিতে হবে, রাইট ক্লিক, এই ডাউনলোড, সময় দিয়েছে, এই যা যা ব্যাপার গল্প সল্প, ওর গল্প দেখিয়ে যাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? তো সেটা বড় ব্যাপার না। ডাউনলোড, রেজিস্টার, ডাউনলোড, পাকামো শেষ নেই। এই যে ডাউনলোড হয়েছে, এই ছবিটাকেও কাট করলাম, করে আমি ছবির মধ্যে পেস্ট করে দিলাম, এর নাম দিলাম G2। ওকে, ওকে স্যার। তাহলে এই ছবির মধ্যে আমাদের দুটো ছবি চলে এসছে, দেখতে পাচ্ছি এটা একটা, আর দেখতে পাচ্ছি এটা একটা, ঠিক আছে? হ্যাঁ, এবার এই ইন্ডেক্স 1-এর ছবিটাকে নিয়ে আসবো। তো ইন্ডেক্স 1-এ আমি ছবিটাকে নিয়ে আসার জন্য এখানে লিখছি ইমেজ, মানে ছবি, SRC বলে সব চলে এলো। ইমেজ ফোল্ডার বলতে আমার তো ইমেজ ফোল্ডার বলে নাই, আমার নাম হচ্ছে মাই এই ছবি বলে আছে, ছবির মধ্যে G1টা নিয়েছি। আর এইটাই আমি পেজেও দেব, মানে পেজে, পেজের মধ্যেও দিলাম, বটন ক্লিকের পর দেখাবে। এখানে G1 JPG না দিয়ে G2 যে PNG, এই দুটো নিয়ে নিয়েছি। তাহলে এটাকে লোড করলে পরে আমাদের এখানে গুড নাইট ছবিটা দেখাচ্ছে, এবং ছবিটা দেখো পেজের সাথে মিলে গেছে, যেহেতু এটা PNG ছবি তাই পেজের সাথে মিলে গেছে, বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু যেটা JPG ছবি সেটা পেজের সাথে, এটা আসতো না কেন দেখি একটু, এটা বন্ধ করে দেখছি। প্রথমটা ইন্ডেক্সে কি দিয়েছি, G1.jpg, ঠিকই আছে, রান করি। এই যে একটা ঢপের মতো সাইজ হয়ে এসছে, বোঝা গেছে না? বোঝা গেছে না? সাদা কালো হয়ে মিলিনি ঠিক, মানে গুড নাইটের যেমন এই যে শুধু লেখাগুলোই দেখা যাচ্ছে, যে ঢপটা দেখা যাচ্ছে না সাইডের, মানে তুমি গুড নাইটের পেজের ব্যাকগ্রাউন্ড, এবার ধরো আমি চাইছি যে গুড নাইটের পেজের ব্যাকগ্রাউন্ড আলাদা হবে, তো গুড নাইটের পেজের ব্যাকগ্রাউন্ড আলাদা করার জন্য আমি এখানে বডিতে লিখে দিচ্ছি, বডি ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে আমি লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। এখন আসেনি কারণ এটা আমার সমস্ত ব্যাকগ্রাউন্ডে এই CSS টা অ্যাপ্লাই হয়ে বসে আছে,
তো এই সিএসএস যেটা নিয়েছি তার মধ্যে থেকে বডির কালারটা হটিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর বা বডি কালারটা রেখে দিলে অসুবিধা নাই, কন্ট্রোল জেড মেরে রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে। আমি এটাকে কেটে দিয়ে আরেকবার রান করি, তাহলে বুঝতে পারবা। এটাই দেখো, কি এলো রে ভাই, কনফিগারেশন চাইছে, সব আমার দরকার নাই। আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল স্টার্ট ডিবাগিং, এই যে সাইট নট রিচ, স্টার্ট উইথাউট ডিবাগিং। আচ্ছা যাই হোক, কোনো খিচিবিচি হয়েছে, অত আমার জেনে লাভ নাই। আমি আবার বন্ধ করে দিচ্ছি। আমি আবার একবার ভিএস কোডটা খুলছি, দিয়ে আমি এখান থেকে রান করে, রান উইথাউট ডিবাগিং। আচ্ছা এইভাবে না করে আমি আমার ম্যানুয়ালিও করতে পারি। আমি এই পেজটায় ঢুকলাম, দিয়ে ওয়েব পেজে ঢুকলাম, দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ছবিটা এসছে। আচ্ছা পেজ টুতে এখন যাচ্ছি, ছবিটা এসছে, কিন্তু এর কালারটা ম্যাচ খায়নি। অর্থাৎ আমি যখন পেজ টুয়ে যে কালার দিয়েছি এক্সট্রা করে বডির মধ্যে, সেটা দেখো আসেনি, তাই না? অর্থাৎ এই কালারটা চেপে গেছে, এই যে কালারটা আমি ইন্ডেক্সে দিয়েছি সেটা চেপে গেছে, তাই এটাকে উঠিয়ে দিলাম। এবার আমরা যদি খুলি তো দেখতে পাবো যে এর কালারটা পেজ 1 আর এর কালারটাও সাদা আছে। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ। এবার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ বডি বিজি কালার লাইট ব্লু, তো এটা লাইট ব্লু এসছে, হ্যাঁ। হ্যাঁ স্যার কিন্তু কালারের সাথে এটা দেখো ম্যাচ খায়নি চারিদিকে। আর এই পেজেরটায় যখন দেব যে বিজি কালার লাইট ব্লু না দিয়ে দেখলাম যে ইয়েলো, ইয়েলো, কিন্তু একটা ম্যাচ খেয়ে গেছে কত সুন্দর। বোঝাই যাচ্ছে না যে চারিদিকে যে দাগ আছে সেটা বোঝা যাচ্ছে কি? না এটাই হচ্ছে পিএনজি ছবির বৈশিষ্ট্য, লেয়ারের একটা ব্যাপার থাকে। এবার এটাই ক্লিক করলে পেজ 1 এ চলে যাবে। এইটা আমি একটা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, তাই না? হ্যাঁ তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এ এইচ রেপ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে লিখে দিলাম হোম। তাহলে এটা হোম বলে বটন এলো, এটা পেজ 1 এ চলে গেল, আবার এটা পেজ 2 এ চলে গেল, যাতায়াতের সুবিধা হলো না, বোঝা গেল না? বুঝতে পেরেছি তো এইভাবেই কাজ করে, আশা করি বুঝাতেই বা বুঝতে পেরেছি। এই যে পেজ 1 এ গিয়েও হা হা করলে আসছে 5টা, আবার এতে গিয়েও হা হা করলে আসছে 5টা। কি করে গ্লোবাল স্ট্রাকচারে কাজ করছে বোঝাবার চেষ্টাটা করলাম। এবার আমরা এইটাকে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার, এটাকে কিছুই করতে হবে না, জাস্ট এটা রান করলেই হবে, অর্থাৎ এটাকে আনজিপ করে নিলেই হবে। তো এটা আমরা অ্যাড করে দিচ্ছি ডকুমেন্ট এ। তোমরা জাস্ট আনজিপ করলেই হবে, কোনো সফটওয়্যার লাগে না এইচটিএমএল রান করতে। সেই জন্য মোবাইল থেকে শুরু করে সব জায়গায় এইচটিএমএল রান হয়, যেহেতু এইচটিএমএল রান করতে কোনো সফটওয়্যার লাগে না। এইচটিএমএল জেসন এগুলো সফটওয়্যার ডেটাবেস লাগে না, আর ডেটাবেস বা সফটওয়্যার রাখতে গেলে সার্ভারে রাখতে হয়। তো তোমাদের কেমন লেগেছে আজকে ক্লাসটা দুজনেরই? সুন্দর স্যার। মোবারক, খুবই ভালো স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বাড়িতে চেষ্টা করবা, আর অবশ্যই। পরে একটু দেখবা, কারণ মাত্র দুজন ঠিকঠাক হয়েছে, দুজনে হয়তো খুব মুশকিল করানো, হ্যাঁ। আর যারা করতে পারবে না তারা ইউটিউবে এই ভিডিওটা দেখে নিতে পারে, তাদের যতটা পারবে সাহায্য হবে, ঠিক আছে? ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার।